সহিংসতায় আহতদের দেখতে অর্থোপেডিক হাসপাতালের প্রধানমন্ত্রী। সেতু ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শন। তার আতঙ্কে ঘর ছাড়া নেতাকর্মীরা, অভিযোগ দলের আইনজীবীদের। সুনির্দিষ্ট তথ্য থাকার দাবি রাষ্ট্রপক্ষের। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই ১,৫০০ কোটি টাকা লুট। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। মজুতদারদের বিষয়ে জানলেও নির্বিকার অধিদপ্তর। এবং বারবারই সেবাবঞ্চিত প্রবাসীরা। সহিংসতা ও কারফিউ এর মধ্যে চরম দুর্ভোগ। রেমিট্যান্স কার্ড দেওয়ার পরামর্শ। কোনো সমস্যাই দেখছেন না প্রতিমন্ত্রী। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে, এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও বলেন, এসবের বিচার দেশবাসীকেই করতে হবে। সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে গিয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার প্রশ্ন, এত পরিবারের ক্ষতির দায় নেবে কে? সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। একটা মানলে আরেকটা, আরেকটা মানলে আরেকটা। এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার। আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের রাজনীতি আমরা জানি না। আর যারা এখন আহত, পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে। দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি? আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে? আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক। আন্দোলন নামে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। এদিকে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর একাধিক স্থাপনা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে রোগীদের খোঁজখবর নেওয়ার পর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন পরিদর্শনে যান সরকার প্রধান। ঘুরে দেখেন ভবনটির ক্ষতচিহ্ন। এরপর নাশকতায় পুড়ে যাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোল প্লাজা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তারপর বনানীতে সেতু ভবনে যান শেখ হাসিনা। ঘুরে দেখেন ভবনটির পুড়ে যাওয়া অংশ, বিভিন্ন গাড়ির ধ্বংসাবশেষ। কোটা আন্দোলন ঘিরে নজিরবিহীন নাশকতার মামলায় গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা ঘর ছাড়া বলে দাবি বিএনপি নেতাদের। দলের আইনজীবী নেতারা বলছেন, সরকারের ব্যর্থতা ঢাকতে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সহিংসতায় উস্কানি ও ইন্ধনের সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেফতার করা হচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির স্থায়ী কমিটির কোনো সদস্যকেই এই কদিন প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দলের ১ ডজনেরও বেশি নেতা গ্রেফতার হয়েছেন। তাদের কেউ রিমান্ডে রয়েছেন, নয়তো কারাগারে। দলটির হিসেবে সারা দেশে গ্রেফতারের সংখ্যা প্রায় ৩,০০০। ১১ দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। নেতাকর্মীদের আনাগোনাও নেই নয়াপল্টনে। ২৮ অক্টোবরের পর কোটা আন্দোলন নিয়ে চাপে বিএনপি। দলটির আইনজীবী নেতারা বলছেন, ব্যর্থতা ঢাকতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ব্লক রেড দিয়ে করা হচ্ছে ঢালাও গ্রেফতার। সরকার নিজেও জানে যে বিএনপি কোনো সিদ্ধান্ত ছিল না, বিএনপির নেতাকর্মীরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম ছিল না, নেতারা কোনো নির্দেশনা ছিল না। বিএনপি শুধু নৈতিকভাবে সাপোর্ট দিয়েছে আন্দোলনকারীদেরকে। নৈতিক সাপোর্টের জন্য এখন যারা এখন বিএনপি ঘটনাগুনাই সব বিএনপি করছে বলে ব্যান্ড করতেছে। তাই মনে করি সরকার সব কৌশল না করে উচিত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা এবং সত্য ঘটনাটাই বলা। এবং যারা এই নির্দ্বিধায় পাইকারি অ্যারেস্ট করছেন, হোলসেল অ্যারেস্ট করছেন, ওদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
বিএনপির এমন অভিযোগ মানতে নারাজ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তার দাবি, সহিংসতায় উস্কানি এবং ইন্ধনের সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। বিএনপি সম্পৃক্ত যারা বিএনপি দল করে, শিবির করে, জামাত করে, তারা এই কাজগুলি করেছে। তাদের নেতৃবৃন্দের ইন্ধনে এবং তাদের নির্দেশে তাদের কর্মীরা এবং ভাড়াটিয়া যারা আছে এই সন্ত্রাসী তাদের দিয়ে এই কর্মকাণ্ডগুলি করেছে। অতএব এখান থেকে তারা কোনো মানে পার পাওয়ার কোনো উপায় নেই, কারণ এনে ভিডিও ফুটেজ আছে এবং কারা নির্দেশনা দিয়েছে সবই আছে। শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ কোনো মানুষকেও হয়রানি করা হচ্ছে না বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যাদের আয়ে শক্তিশালী হয় দেশের রিজার্ভ, সেই প্রবাসীরাই বারবার সেবা থেকে বঞ্চিত হন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও কারফিউয়ে তা যেন আবারও প্রমাণ হলো। যদিও প্রতিমন্ত্রীর দাবি দুর্ভোগ কাঠামোগত নয়, দুর্বলতা নয়, বরঞ্চ প্রচারণার অভাব মাত্র। কোটা আন্দোলনের ভয়াবহ গ্যারাকলে পড়ে স্বজন ছেড়ে বিদেশ যাওয়ার আগ মুহূর্তে রাজ্যের দুশ্চিন্তাকে পাশে রেখে শুয়ে আছেন বিমানবন্দরের বারান্দায়, ঘুমোচ্ছেন বেঘরে। কত অসহায়, অথচ তারাই আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো ডলার, দিনার, রিয়াল, রিঙ্গিতের মতো বৈদেশিক মুদ্রায় স্ফীত হয় আমাদের রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। 32 বছর আমি বিদেশ করি, মা বাপ সবকিছু ছাইরা আমরা যাই বিদেশে। দেশের জন্য, দেশ পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করি। তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এমন চিত্র কিন্তু সব সময়ের না। প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কতটা অবহেলা করা হয় বলে বছর জুড়ে যে অভিযোগ ওঠে তার নমুনা মাত্র, যা আরেকবার দেখা গেল এবারের ছাত্র আন্দোলন, সহিংসতার দেশব্যাপী চলা কারফিউয়ের মতো বিশেষ সময়ে। আর বছর আমি রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সে সরকার বা কর্মকর্তাদের বেতন হয়। যেখানে যেখানে হরানি দিতেছি, তো আমরা তো কোনো মূল্যায়ন এখনো কোনো সরকার করলো না। প্রবাসীদের মূল্যায়ন করতে না পারলে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না প্রবাসী আয়। এমন বাস্তবতায় তাদের দরকারি সেবাকে ভোগান্তি মুক্ত করতে রেমিটেন্স কার্ড চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে যদি একটা রেমিটেন্স কার্ড দেয়া হয়, শুধুমাত্র এয়ারপোর্টে না, যে কোনো জায়গায় তারা যাতে একটা ভালো, তাদেরকে একটা স্পেশালাইজড একটা সার্ভিস যাতে দেওয়া হয়। প্রবাসীদের ভোগান্তিতে ফেলা অব্যবস্থাপনা কোনো কাঠামোগত ত্রুটি বা দুর্বলতার নয়, প্রচারণার অভাবই এর জন্য দায়ী বলছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা বিশ্বাস কোনো সমস্যা নাই, এরপরেও সমস্যা হলে পরে আমরা আছি। অনিশ্চয়তার প্রহর গুণে বিদেশে যাওয়ার আগে প্রবাসীদের অন্তর্বাক্য একটাই, যেন ভালো থাকে প্রিয়জন, ভালো থাকে জন্মভূমি, প্রিয় বাংলাদেশ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। ঘাটতির দোহাই দিয়ে এক মাসে শুধু আলু পেঁয়াজেই অতিরিক্ত 1,500 কোটি টাকা লুট হয়েছেন। ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় ভোক্তা। কৃষকের পণ্য মজুতদারদের হাতে চলে যাওয়ায় এই নৈরাজ্য বলছেন বিশ্লেষক। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। আচমকা এক পরিবেশ বা নৈরাজ্যকর পরিস্থিতিতেও যেখানে যেতে বাধ্য খেটে খাওয়া থেকে উচ্চ পর্যায়ের মানুষ, নাম তার নিত্যপণ্যের বাজার। যৌক্তিকতাকে ছাপিয়ে যেখানে হরহামেশাই বাড়ে দাম, কখনো কমে কিছুটা। কৌশলী পন্থায় প্রতিটি পণ্যের বিপরীতে হাজার হাজার কোটি টাকা ভোক্তার পকেট থেকে তুলে নেয় ব্যবসায়ী সিন্ডিকেট। রাতে একদম, কালকে আর একদম থাকছে, তা আসলে তো এটা পরিস্থিতি না। এটা এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরও তেমন একটা নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পর্যালোচনায় দেখা যায় কোনো সংকটের বালাই নেই বাজারে, কিন্তু দফায় দফায় বাড়ছে দাম। আলু প্রতি কেজি 60 থেকে 70 টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। কিন্তু মৌসুমে কৃষক পর্যায়ে যার উৎপাদন ব্যয় হয়েছে আলুতে সর্বোচ্চ 16 টাকা ও পেঁয়াজে 34 টাকা, যা এক মাস আগেও খুচরায় দুটি পণ্য বিক্রি হয়েছে 50 ও 80 টাকায়। বাড়তি দামে এক মাসেই বাজার থেকে তুলে নেওয়া হয়েছে দুটি পণ্যে প্রায় 1620 কোটি টাকা। সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা মনে করেন পণ্যের মজুতদারি ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় সিন্ডিকেট হয়েছে শক্তিশালী। ল বা রেগুলেটরি সিস্টেম, সেই ফ্রেমওয়ার্কটা ব্যবসায়ীদেরকে কোনোভাবে ধরা যাচ্ছে না। নিত্যপণ্য নিয়ে কারসাজির তথ্য জানে সরকারের বিভিন্ন দপ্তর, কিন্তু মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে নতজানু হয়ে পড়েছে দায়বদ্ধরা। যারা আমরা মুক্তবাজার অর্থনীতি বিশ্বাস করি, আমরা ব্যবসা করি, গভর্নমেন্ট তো তাদের নিয়ন্ত্রণ করবে না। এমন প্রেক্ষাপটে কৃষকদের ন্যায্য মূল্য দেয়া ও কৃষি পণ্যের দাম নিয়ে অরাজকতা বন্ধে ভারতের মান্ডি কনসেপ্ট অনুসরণের পরামর্শ বিশেষজ্ঞদের। ন্যূনতম একটা প্রাইস মার্কআপ করা আছে, সেই প্রাইস মার্কআপটা যদি নিচে চলে যায় তাহলে মান্ডিতে কৃষক ওই মালগুলো রেখে দিতে পারে,
কৃষক ওই মান্ডির থেকে বিক্রি করে টাকা নিতে পারে, যেটা হয় বাজারটা একটা স্থিতিশীল থাকে অলওয়েজ। বাজার কারসাজি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট আইন না থাকায় সরকারের কোনো উদ্যোগ বা সিদ্ধান্তের বাস্তবিক কোনো সুফল মিলছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে পর্দা উঠল প্যারিস অলিম্পিকের। বাড়তি মাত্রা যোগ করে সেইন নদীতে অ্যাথলিটদের প্রায় 6 কিলোমিটারের প্যারেড। এছাড়াও লেডি গাগা, সিলেন ডিয়নের মতো তারকাদের পারফরমেন্স। ফ্রান্সের প্যারিস থেকে আরও জানাচ্ছেন এসএম ইকবাল। অলিম্পিক ইতিহাসের সবচেয়ে বড় ওপেনিং। মশাল হাতে স্টেডিয়ামে এসে শূন্য মাঠ দেখে অ্যাথলিটের চক্ষু চড়ক গাছ। প্যারিস অলিম্পিক উদ্বোধনের শুরুর চিত্রনাট্য ছিল ঠিক এমনই, যা দেখে হতাশা জন্ম নেবার আগেই ঘটনার মোড় ঘুরে যায় পুরো 360 ডিগ্রিতে। প্রখ্যাত ফরাসি আর্টিস্টিক ডিরেক্টর থমাস চলি 4 ঘন্টার প্রোগ্রামে যে মুনশিয়ানা দেখিয়েছেন তা সত্যিই স্মৃতিপটে রয়ে যাবে বহুকাল। এবারই প্রথম অলিম্পিক উদ্বোধন প্রথার বাইরে গিয়ে স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে। ঠাসা এই উদ্বোধনে প্রথম ধাক্কা দিয়ে যাবে জিনেদিন জিদানের উপস্থিতি। প্রায় 6 কিলোমিটার প্যারেডের শুরু গ্রিসের অ্যাথলিটদের দিয়ে, যার সমাপ্তি টানে স্বাগতিক ফ্রান্স। মাঝে 206 দেশের প্রায় 7,500 অ্যাথলিট গেয়ে গেলেন ভ্রাতৃত্বের জয়গান। এদিন আইফেল টাওয়ার রং বদল করেছে ক্ষণে ক্ষণে, নীল, হলুদ, সোনালী, এক অঙ্গের যে কত রূপ। অনুষ্ঠান প্রাণবন্ত করে রাখে 3000 সংস্কৃতি কর্মী। মাঝে লেডি গাগা আর সিলেন ডিওনের পারফরমেন্স মুগ্ধতা ছড়িয়েছে পরতে পর। চাঁদের কলঙ্ক থাকলেও যেমন তার সৌন্দর্য উপভোগে কেউ কার্পণ্য করে না, একইভাবে বেরসিক বৃষ্টিতে অনুষ্ঠানের সৌন্দর্যে খানিক ভাটা পড়লেও এটাকে খুব বড় করে দেখার প্রয়োজন নেই, বরং স্মৃতিপটে অমলিন হয়ে রবে শতবর্ষ পর নিজ ঘরে অলিম্পিক ফেরানোর মঞ্চ কতটা বর্ণিল করে সাজিয়েছিল ফরাসিরা। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। জাফর, আপনাকে ধন্যবাদ। খেলা ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।